এইভাবে আর কতদিন আমাদের অন্যায় অত্যাচার সহ্য করে থাকতে হবে? গরিব হয়েছি বলে আমাদের কি কোনো শোকতাপ নেই? আমরাও তো রক্তে মাংসে গড়া মানুষ, আমাদেরও তো মন আছে। তুমি কেঁদো না সীতা, আমরা গরিব মানুষ, তাই আমাদের কপালে কষ্ট ছাড়া আর কিছুই নেই। আমরা সবসময় ধনী মধ্যবিত্ত লোকেদের কাছ থেকে প্রতারিত হয়ে এসেছি। তাদের টাকা আছে বলে সুখ তাদের জীবনে স্থায়ী হয়ে থাকে, আর আমাদের ভাগ্যে জোটে দুঃখ। আমরা দিনরাত পরিশ্রম করি, কষ্ট করি, আর লাভের অংশই বড় লোকেরা আমাদের থেকে কেড়ে নেয়। সেটা তো অন্যায়, বলো? লতা, তোমার কথাকে আমি অগ্রাহ্য করছি না। আসলে এই দুনিয়ায় একটাই নিয়ম, যার কাছে ধন থাকবে সেই জোর খাটিয়ে নিজের আধিপত্য স্থাপন করতে পারবে। এই কি ধরনের নিয়ম তুমি বলো? এই নিয়ম মেনে নেওয়া যায় না। আমাদের সকলের মিলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। লতা, তুমি উত্তেজিত হয়েও না। এই গ্রামে তুমি আর আমি মিলে কিছু করতে পারবো না। আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আমাদেরকে এই গ্রাম থেকে বের করে দেবে। না, এটা হতে পারে না। এইভাবে কতদিন আমাদের শোষণ করে ওরা সুখের দিন কাটাবে? অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়তেই হবে। এই ভোম্বল ৭,০০০, নিশিকান্ত ৬,০০০, রথীন্দ্র ৯,০০০, জগদীশ ৮,০০০, অমৃত ৮,০০০, প্রফুল্ল ৭, মোট হচ্ছে ৪৫,০০০। এই মাসে ভালোই সুদের টাকা জমেছে। এই গরিব ছাগলগুলোকে চাপ দিয়ে এভাবেই সুদের টাকা ওঠাতে হবে। কি গো, তুমি দেখি মুন্সিদের মতো হিসাব নিকাশ নিয়ে বসেছো এই ভর সন্ধেবেলায়? আরে মিতা, এসো এসো, বসো আমার পাশে। এ মাসে অনেক সুদের টাকা লাভ হয়েছে, বুঝেছো? হিসেব নিকেশ না করলে আবার গন্ডগোল হয়ে যেতে পারে। ওই গরিব শ্রমিক মানুষগুলোর উপর ভরসা নেই। ভালোভাবে হিসেব করে টাকাগুলো দেখে নিলাম, যদি ওরা কম টাকা দিয়ে থাকে। ওই গরিব মানুষগুলোর এত আস্পর্ধা হয়নি যে ওরা তোমাকে কম টাকা দেবে। তুমি যে ধরনের মানুষ, তোমাকে ওরা ফাঁকি দেওয়ার দুঃসাহস কোনোদিনই দেখাতে পারবে না। তুমি যা বললে মিতা, তোমার কথাগুলো শুনে আমার মনটা ভরে গেল। মনে খুব রং লেগেছে তোমার, তাই না? গরিব লোকগুলোর রক্ত চুষে যে টাকা আদায় করতে পেরেছো, সেই খুশিতে আনন্দে বেশ আটখানা হয়ে আছো। মিতা, তুমি আমার প্রশংসা না করে আমাকে কথা শোনাচ্ছ। এসব কাজ আমি তোমার জন্যই তো করি। আমি তোমার সব চাহিদা পূর্ণ করি, তোমাকে রাজরানীর মতো করে রাখি, আর তুমি নাকি আমাকে কথা শোনাচ্ছ? লক্ষ্মীটি আমার, আমি কোথায় তোমাকে কথা শোনাচ্ছি? তোমার সাথে একটু হাসি মশকরাও করতে পারবো না? ও আচ্ছা আচ্ছা, আগে বলবে তো। আমি তো ভাবলাম তুমি ওই গরিব মানুষগুলোর পক্ষে কথা বলছো। তা কি করে হয়? তুমি আমার মনের মানুষ, তোমার পক্ষে কথা না বলে আমি ওই লোকগুলোর বিষয় কেন কথা বলবো শুনি? খেয়ে দেখি আমার কাজ নেই? বেশ বেশ, এসব কথা রাখো, বলো তোমার কি চাই। বা, শেষমেশ আমার কথা ভাববার সময় হলো বুঝি? কি যে বলো মিতা, সারা দিনে ব্যস্ততার মাঝেও আমি তোমার কথা ভাবি, আর তুমি আমাকে সব সময় খোঁটা দাও। হয়েছে হয়েছে, আর রসিকতা করতে হবে না। তুমি বললে না তো তোমার কি চাই? আমার একটি সোনার সীতাহার চাই। আমার অনেক দিনের শখ, কিন্তু আজও পূরণ হয়নি। ও, এই সামান্য ইচ্ছা এখনো পূরণ হয়নি? তুমি চিন্তা করো না মিতা, আমি কালই তোমার জন্য একটি সোনার সীতাহার করে দেব। সত্যি সত্যি বলছো? তুমি আমাকে কালই সীতাহার করিয়ে দেবে? তুমি সত্যিই খুব ভালো। যেই বললাম তোমাকে সীতাহার গড়িয়ে দেব, অমনি আমি ভালো মানুষ হয়ে গেলাম, তাই না? আর অন্য সময় তুমি আমাকে খারাপ বলো। হ্যাঁ, দেখ, তুমি না খুব দুষ্টু, ভালো লাগে না বলছি। সীতা, তুমি কি করছো? কি আর করব? দেখতে পাচ্ছ না রাজ্যের কাজ পড়ে আছে? এই কাজগুলো তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করছি। বেশ বেশ, আজকে দুপুরে খাবারে কি হবে শুনি? কি আর হবে? গরিব মানুষের খাবার ডাল, শাক ভাজা আর ভাত। মাছ মাংস তো আর মুখে দেওয়ার মতো কপাল করে আসেনি। কেন এভাবে বলছো সীতা? চিরদিন সকলের এক যায় না। আমাদেরও একদিন সুখের দিন আসবে, তখন নিশ্চয়ই আমরা ভালো মন্দ খেতে পারবো। ছাড়ো তো তোমার ওসব সাধু কথা। ওইসব কথা বইতেই পড়তে ভালো লাগে। বাস্তবিক জীবনে এসব কথা মূল্যহীন।
আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, তবে এটাই বাস্তব। আমরা সকলেই জানি সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এরাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এসব কথা ভেবে মন ছোট করো না। হয়েছে বললাম তো, একদিন না একদিন আমাদেরও ভালো সময় আসবে, একটু ধৈর্য ধরো। সে আশাই তো বসে আছি গো। ভালো দিন আসবে, সুখের দিন আসবে, আমরা একদিন রক্ষা পাবো, তারপর হয়তো ভালো মন্দ দুটো খেয়ে পড়ে থাকতে পারবো। একদম সঠিক কথা বলেছ সীতা। যতই কষ্টের মধ্যে থাকো না কেন, সব সময় ভালো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখতেই হবে, নইলে যে বাঁচা কঠিন হয়ে যাবে। বেশ, আমি তোমার খাবার খেতে দিচ্ছি। মিতা, কি করছো? একটা জবরদস্ত কথা বলতে এসেছি তোমাকে। বাবা, এত উন্মাদনা কিসের তোমার? কি এমন কথা বলতে এসেছো? আরে শোনো না মিতা, আমার কথা শুনলে তুমিও উন্মাদনায় নাচতে থাকবে। হয়েছে হয়েছে, তোমার মতো এমন আদিক্ষেতা করার স্বভাব আমার নেই। এবার বলো তো কি বলতে চাইছো? আরে শহর থেকে একজন বিত্তবান ব্যক্তি আমাদের গ্রামে আসবে কালকে সকালে। শহরে ওনার অনেক বড় ব্যবসা আছে, উনি অনেক টাকা পয়সা ধনসম্পত্তির মালিক। শুনলাম নাকি খাদ্যরসিকও। শহর থেকে বিত্তবান ব্যক্তি আসবে, এতে আমাদের কি লাভ বলো? তুমি বুঝতে পারছো না, ওই বিত্তবান লোকটির মন যদি আমরা জয় করতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে। ও তাই বলো? তাহলে শীঘ্রই ওই লোকটির সাথে তুমি খাতির পাতানোর চিন্তা ভাবনা করছো? মিতা, তুমি আমাকে কি ভেবেছো? আমি কি এতই বোকা নাকি? এত বড় সুবর্ণ সুযোগ আমি কি করে হাতছাড়া করতে পারি? তুমি বলবার আগেই আমি ভেবে রেখেছি আমাকে কি করতে হবে। বেশ বেশ, তাহলে বলো তোমার পরিকল্পনার কথা। যেহেতু উনি খাদ্যরসিক এবং উনি নাকি পোলাও খেতে খুব ভালোবাসেন, তাই ভাবছি উনি কালকে সকালে গ্রামে আসবার পর আমি ওনাকে আমাদের বাড়িতে পোলাও খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করব। বাবা, তোমার তো বুদ্ধির জবাব নেই। তোমার এই পরিকল্পনায় আমিও সঙ্গে আছি। আমি ওনাকে নিজের হাতে পোলাও বানিয়ে খাওয়াবো, সাথে কষা মাংস। এটা তুমি দারুণ বলেছ মিতা। উনি শহরের মানুষ, তাই ওনার খাওয়া দাওয়ার স্বাদটাও শহুরে হবে। তাই ওনার জন্য রান্না করবার সময় খুব মনোযোগ দিয়ে করো, কেমন? ওই নিয়ে তুমি ভেবো না, তুমি তোমার কাজ করো, আমি এদিকটা ঠিক সামলে নেব। তাহলে আমি তোমাকে ওনার খাবারের সম্পূর্ণ দায়িত্বটা দিয়ে দিলাম। শুনেছ সীতা, একটা কথা বলবার আছে তোমাকে। কি কথা বলবে বলো দেখি। কালকে শহর থেকে আমাদের গ্রামে এক বিত্তবান ব্যক্তি আসবে শুনলাম। ও আচ্ছা, শহর থেকে আসবেন উনি? তবে কি কারণে কিছু জানতে পেরেছো? না, সেভাবে কিছু জানতে পারিনি কি উদ্দেশ্যে তিনি আসছেন, তবে যেটা শুনলাম উনি নাকি অনেক টাকার মালিক এবং খুব খাদ্যরসিক মানুষ, খেতে খুব ভালোবাসেন। ও আচ্ছা আচ্ছা, তোমার কথা শুনে মনে হচ্ছে উনি বোধহয় আমাদের গ্রামের শুদ্ধ পরিবেশ এবং গ্রাম্য খাবার দাবার উপভোগ করতে এসেছে। শহরের যা ব্যস্ততা এবং জঞ্জাল, সেসব থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়ে গ্রামে বেড়াতে আসবেন। হয়তো তোমার ভাবনাটাই ঠিক সেটা, তবে আমি ভাবছি ওই শহরের লোকটির সাথে দেখা করব। উনি যেহেতু শহরে থাকেন এবং নামী ব্যবসায়ী, তাই ওনার সাথে সম্পর্ক রাখতে পারলে ভবিষ্যতে ভালো হতে পারে আমার জন্য। বাহ, এটা তো ভালো কথা বলেছো তুমি। তবে একটু সাবধান, কারণ লোকটা কি উদ্দেশ্য নিয়ে এসেছে, ওনার চরিত্র কেমন সেটুকু আগে যাচাই করে তারপর, বুঝেছো? ঠিক বলেছ সীতা, আমি এইভাবে কথাটা চিন্তা করিনি, তবে ওনার সাথে কথা বলে ভালো লাগলো। ওনাকে একদিন আমাদের বাড়িতে ওনাকে নিমন্ত্রণ করে খাওয়াবো। নিজেদেরই খাবার জোটে না, তুমি এবার ওনাকে নেমন্তন্ন করে খাওয়াবে। উনি শহরের মানুষ, নিশ্চয়ই মাছ মাংস পোলাও বিরিয়ানি এসব খেতেই অভ্যস্ত। আরে না না, এ তোমার ভুল ধারণা। শহরে মানুষেরা গ্রামে এলে গ্রামের খাবার খুব উপভোগ করে খায়। এখন গরমের দিন, তাই পান্তা ভাত আর কচু শাক যদি ওনাকে খাওয়ানো যায়, আমার মনে হয় উনি খুব খুশি হবেন। দেখা যাক, এখনই এসব ভাবতে হবে না। আগে উনি গ্রামে আসুক, তারপর পরিস্থিতি বুঝে না হয় ওনাকে পান্তা ভাত খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করা যাবে। বেশ বেশ, সেটাই শ্রেয়। নিবারণ বাবু, আমি তারক, এই গ্রামের একজন ছোটখাটো ব্যবসায়ী। শুনলাম আপনি শহর থেকে এসেছেন, তাই আপনাকে আপ্যায়ন করতে এলাম। বাহ তারক, আমি তোমার আচরণে মুগ্ধ হলাম।
তা বাবু বলছিলাম যে আপনি এই গ্রামে কোথায় থাকবেন? আসলে যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমার গরিবখানায় আপনাকে নিয়ে যেতে চাই। তারক, তুমি ও নিয়ে ভেবো না। আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতেই আমি থাকবো। তবে হ্যাঁ, এই গ্রামে আসবার পর সর্বপ্রথম তোমার সাথে দেখা হলো, তাই আমি আমার সুবিধে মতো তোমার বাড়িতেও যাব। আপনার পায়ের ধুলো আমার গরিবখানায় পড়লে আমি নিজেকে সব থেকে সুখী মনে করব। আপনার যা দরকার হবে আপনি আমাকে নিঃসন্দেহে বলবেন। নিশ্চয়ই তারক, আমার সুবিধে অসুবিধে এবং প্রয়োজনীয় বিষয়বস্তু দরকার হলে আমি প্রথমে তোমাকেই জানাবো। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। বলছিলাম একটি কথা জিজ্ঞাসা করতে পারি যদি অনুমতি দেন? নিশ্চয়ই, বলো। জিজ্ঞেস করতে চাইছো কি, বলো। বলছিলাম আপনি শহর থেকে গ্রামে বিশেষ কোনো কারণে এসেছেন কি? বলতে পারো অনেকটা তেমনই। তবে গ্রামের বিশুদ্ধ পরিবেশ, বায়ু, নির্ভেজাল খাওয়া দাওয়া, বিশেষ করে পোলাও খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, বেশ বেশ, এ তো খুব ভালো কথা। যে কটা দিন এই গ্রামে আপনি থাকবেন সে কটা দিন আপনার পছন্দের খাবারের সব সুব্যবস্থা আমি করে দেব। ধন্যবাদ তারক, তবে এই মুহূর্তে আমার খাবারের বিষয় নিয়ে এত ব্যতিব্যস্ত হয়েও না। বেশ বেশ নিবারণ বাবু, আমি আপনার নির্দেশের অপেক্ষায় থাকব। আপনাকে এই গ্রামে প্রথম দেখলাম। ও হ্যাঁ, আমি নিবারণ। কালকেই শহর থেকে গ্রামে এসেছি কিছুদিনের জন্য। ও আচ্ছা আচ্ছা, আমি শুনেছিলাম আপনার এই গ্রামে আসবার কথা। বাহ, আমার গ্রামে আসবার কথা দেখি সকলেই জেনে গেছে। আসলে এই গ্রামে শহর থেকে কেউ এলে জানাজানি হয়েই যায়, কারণ গ্রামের সকলে সকলকে চেনে, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নিবারণ বাবু, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে এই গরিবকে মনে করবেন। হ্যাঁ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার চাহিদাকে পূরণ করবার। তোমার কথা শুনে খুশি হলাম রতন। আমার কিছু দরকার হলে নিশ্চয়ই আমি তোমাকে জানাবো। একটা কথা রতন, আমি খাদ্যরসিক মানুষ, তাই যদি সম্ভব হয় গ্রামের কোনো ঘরোয়া খাবার যেটা এই গরমে খেয়ে আরাম পাবো তেমন কিছু খেতে চাই। যদিও আমি পোলাও খেতে খুব পছন্দ করি। বেশ বেশ নিবারণ বাবু, আমি গরিব মানুষ, তাই পোলাও না খাওয়াতে পারলেও গ্রামের সাধারণ ঘরের খাবারের ব্যবস্থা করব। উত্তম উত্তম, অতি উত্তম। তাই না হয় করো, গ্রামের সাধারণ পুষ্টিকর খাবার। মিতা বলছি, শোনো, আমি নিবারণ বাবুর সাথে দেখা করেছি এবং অনেক কথাবার্তা বললাম। বাহ, খুব ভালো করেছো। ওনার সাথে ব্যবসা নিয়েও কোনো কথা হলো নাকি? না না, প্রথমেই ব্যবসা নিয়ে কথাটা বলা ঠিক হবে না। একদিন ওনাকে আমাদের বাড়ি নিমন্ত্রণ করে পোলাও খাওয়াবো, তারপর সুযোগ বুঝে কথা বলবো। ঠিক আছে, তাহলে কবে ওনাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করবে কিছু ভেবেছো? ভাবছি কালকে দুপুরে না হয় ওনাকে আমাদের বাড়ি আসবার জন্য নিমন্ত্রণ করি। নিশ্চয়ই পারবো, বেশি দেরি করো না, কারণ ওনাকে কালই দুপুরে আমাদের বাড়ি খাবারের জন্য নিমন্ত্রণ করে এসো। ঠিক আছে মিতা, আজকে সন্ধেবেলায় নিবারণ বাবুকে আমি কালকে দুপুরে আমাদের বাড়িতে খাবার জন্য নিমন্ত্রণ করে আসব। ও আরেকটা কথা, আমি সুদের হার এই মাস থেকে বাড়িয়ে দিয়েছি সকলের জন্য। জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে আমিও কেন সুদের হার বাড়াবো না, তাই না? একদম ঠিক কথা। তুমি সুদের হার বাড়িয়ে ওই গ্রামের শ্রমিকদের থেকে আরো বেশি বেশি টাকা নেবে, যাতে আমাদের আর্থিক দিক থেকে আরো লাভ হয়। সীতা, বলছিলাম কি, আজকে আমার নিবারণ বাবুর সাথে গ্রামের রাস্তায় দেখা হয়েছে। বাবা, বেশ ভালো। কি কথা হলো নিবারণ বাবুর সাথে? উনি কি উদ্দেশ্যে এসেছে এই গ্রামে? নিবারণ বাবু গ্রামে কিছুদিন কাটানোর জন্য এসেছে, গ্রামের বিশুদ্ধ আবহাওয়া এবং ঘরোয়া খাদ্য উপভোগ করবার জন্য। তাই নাকি? এ তো বেশ ভালো কথা। আচ্ছা, শুধু গ্রামের পরিবেশ আর খাদ্য উপভোগ করার জন্য নিবারণ বাবু এসেছেন, নাকি বাণিজ্যিক উদ্দেশ্য নিয়েও এসেছেন? সেটা তো আমি বলতে পারবো না, কারণ প্রথম আলাপে এই প্রশ্ন করবার সাহস আমার হয়নি। উনি বললেন গ্রাম ঘুরতে আর ওনার পছন্দের খাবার খেতেই উনি গ্রামে এসেছেন। বুঝতে পেরেছি। যাক, উনি কি খেতেন ভালোবাসেন কিছু বললো? হ্যাঁ সীতা, উনি পোলাও খেতে বেশি পছন্দ করেন, তবে গ্রামের ঘরোয়া খাবারও উনি খেতে ভালোবাসেন।
পোলাও রান্না করতে গেলে তো অনেক খরচ, সে তো ধনী মানুষদের খাবার। আমরা গরিব মানুষ সাধারণ গ্রামের খাবার ছাড়া এসব ভাবতেও পারি না। ঠিক এই কথাই আমি নিবারণ বাবুকে বলেছি। উনি গ্রামের সাধারণ খাবার খেতে ইচ্ছে প্রকাশ করেছেন। বলছি সীতা, আরও একটি খারাপ খবর শুনতে পেলাম হাট থেকে ফেরবার পথে। ওরে বাবা, এমনিতেই দুশ্চিন্তার শেষ নেই, তার উপর আবার খারাপ খবর। কি হয়েছে বলো দেখি। তারক নাকি সুদের হার বাড়িয়ে দিয়েছে। এ মাস থেকে আরো সুদ নেবে আমাদের গরিব মানুষদের থেকে। কথাটা শুনে আমি চিন্তিত হয়ে পড়লাম। ভাবছি নিবারণ বাবুকে কালকে রাতে আমাদের বাড়িতে পান্তা ভাত খাবার নিমন্ত্রণ করে আসব, তারপর তারকের সুদ নেবার কথাটাও বলবো। সর্বনাশ, কথায় আছে না, যেখানে বাঘের ভয় ওখানে সন্ধে হয়। আমি মনে এই ভয়টাই করছিলাম। ঠিক আছে সীতা, তুমি চিন্তা করো না। নিবারণবাবু বিত্তবান লোক, উনি নিশ্চয়ই আমাদের কষ্ট বুঝবে এবং কোনো না কোনোভাবে সাহায্য করবে। আসুন আসুন নিবারণ বাবু, আমার এই গরিবখানায় আসুন। বাহ, দারুণ তোমার বাড়িটা, বেশ সুন্দর, অনেক বড়। আর তুমি বলছো গরিবখানা? নিবারণ বাবু, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। বলছি যে এই যে আমার স্ত্রী মিতা। নিবারণ বাবু আসুন, এখানে আসুন। মিতা, তুমি তাড়াতাড়ি আমাদের খাবার পরিবেশন করো, খুব খিদে পেয়েছে। খাবার একেবারে তৈরি, আমি এক্ষুনি দিচ্ছি। বাহ, অনেক আয়োজন করেছো তো তারক, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে বেশ ভালোই হবে। নিবারণ বাবু, মিতা সকালে উঠে মন দিয়ে আপনার জন্য রান্না বান্না করেছে। অসাধারণ হয়েছে। পোলাওটাও অসাধারণ হয়েছে, সাথে কষা মাংস, যাকে বলে একদম ফাটাফাটি। হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে। মিতা, তুমি আর একটুখানি মাংস এবং পোলাও নিবারণ বাবুকে দাও। বেশ বেশ, আর একটুখানি পোলাও এবং কষা মাংস দাও। সত্যি এমন পোলাও আমি আজ অব্দি শহরে পাইনি। নিবারণ বাবু, বলছিলাম যে আমার একটি ছোট্ট সুদের ব্যবসা আছে এই গ্রামে। আমি এই ব্যবসাটাকে শহরে বিস্তার করতে চাই, সেটা কি সম্ভব? তো তুমি সুদের ব্যবসা করো, তাই না? আগে হ্যাঁ নিবারণ বাবু। বাবু, আপনাকে আরেকটু পোলাও দেবো? মিতা, তুমি নিবারণ বাবুকে কেন জিজ্ঞাসা করছো? আরে দাও না তুমি। না না, আমি আর কিছু নেব না, আমার পেট ভরে গেছে। তবে সুদের ব্যবসার বিষয়টা আমার ভাবতে হবে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে নিবারণ বাবু, আপনি একবার দেখবেন বিষয়টা। হ্যাঁ, খুব ভালো খেলাম তারক, বুঝলে, তোমার বউয়ের হাতের রান্না অসাধারণ, খুব তৃপ্তি করে খেলাম। আসুন আসুন নিবারণ বাবু, আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে। তোমার এই ছোট্ট কুঁড়ে ঘরের চারিদিকটা ভীষণ নিরিবিলি এবং শান্ত। ওই আর কি, গরিবের কুটির। হ্যাঁ অমৃত, শহরের ব্যস্ততা এবং কোলাহলে একটা সময় যখন অতিষ্ঠ হয়ে যায়, তখন এমন নীরব এবং শিথিল পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। বেশ বেশ নিবারণ বাবু, আমার স্ত্রী সীতা। আপনি বসুন, আপনাদের খাবারের ব্যবস্থা করছি। বাহ, খুব সুন্দর আয়োজন করেছে তো। পান্তা ভাত, কচু শাক, ডালের বড়া আর ঘরে পাতা দই, বাহ অসাধারণ। নিবারণ বাবু, আমরা গরিব মানুষ, আমাদের পোলাও মাংস খাওয়ানোর সামর্থ্য নেই, তাই আপনি যখন গ্রামের ঘরোয়া খাবার খেতে আগ্রহ জানিয়েছেন, তাই সামান্য আয়োজন করেছি। নিবারণ বাবু, এত গরম, তাই রাতে আপনার জন্য শীতল খাবারের ব্যবস্থা করেছি। খুব সামান্য আয়োজন। আমি পরম তৃপ্তি করে খাচ্ছি তোমাদের হাতের এই অসাধারণ রান্না। পান্তা ভাতের সাথে কচু শাক আর ডালের বড়া, চমৎকার সংমিশ্রণ, সাথে ঘরে পাতা দই, এক কথায় অসাধারণ এবং অপূর্ব। যাক, আপনার মুখে এত প্রশংসা শুনে আমাদের নিজেকে ধন্য মনে হচ্ছে। নিবারণবাবু, একটা কথা বলবার ছিল আপনাকে, বলতে পারেন অনুরোধ আর কি। হ্যাঁ বলো বলো অমৃত, কি অনুরোধ করতে চাইছো?
বলছিলাম যে আমরা গ্রামের গরিব মানুষেরা ফসল করবার সময় তারকের থেকে টাকা ধার নেই নিরুপায় হয়ে, সেই সুযোগ নিয়ে আমাদের থেকে তারক অনেক বেশি সুদের হারে টাকা নেয়, তাই আমাদের দৈনন্দিন জীবন নির্বাহ করতে অনেক কষ্ট হচ্ছে। নিবারণ বাবু, আপনি শহরের একজন বিত্তমান ব্যক্তি। আপনি যদি দয়া করে আমাদের মুখের দিকে তাকিয়ে তারকের সাথে কথা বলেন এবং আমাদের সুদের হার কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন, তাহলে আমরা গরিব গ্রামবাসীরা আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। অমৃত, সীতা, আমি সব কথাই তোমাদের থেকে শুনলাম, কিন্তু এ বিষয়ে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোমাদের এটাই বলবো যে তোমরা নিজেরা গ্রামবাসীরা মিলে একজোট হয়ে পদক্ষেপ নাও, সেই অর্থে আমি তোমাদের পাশেই থাকবো। এই যে শুনছো, বলছি এক্ষুনি চলো তুমি আমাদের সাথে। তোমাদের সাথে মানে? সীতা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা দারোগা বাবুর কাছে যাচ্ছি। আমি সকল গরিব গ্রামবাসীদেরকে জানিয়ে এসেছিলাম তারকের অনাচার থেকে বাঁচার জন্য। আমরা সকলে মিলে পুলিশের কাছে গিয়ে আবেদন করব, তাই তুমিও আমাদের সাথে এসো। তোমার এই পদক্ষেপ নেওয়ার জন্য তোমাকে সাধুবাদ জানাই। চলো তাহলে সকলকে নিয়ে আমরা দারোগা বাবুর কাছে যাই। দারোগা বাবু, ভেতরে আসতে পারি? আমরা সকলে? আরে আসুন আসুন, তবে সকলে নয়, আপনি আর আপনার স্বামী, আপনারা দুজনে ভেতরে আসুন। বলুন আপনার কি অভিযোগ আছে। দারোগা বাবু, আমি আমাদের তারকের নামে অভিযোগ দায়ের করতে এসেছি। আমরা গরিব মানুষ, খেটে খাওয়া লোক, তাই তারকের থেকে আমরা নিরুপায় হয়ে সুদে টাকা ধার নিই, কিন্তু তারক সেই সুযোগ নিয়ে আমাদের থেকে অনেক বেশি সুদের হার আদায় করে নেয়। আশ্চর্য! এভাবে সুদের টাকা নেওয়া এক প্রকার নিন্দনীয় অপরাধ। শুধু তাই নয়, তারক প্রতি মাসে তার সুদের হার বৃদ্ধি করে এবং টাকার অংশ অনেকটাই বাড়িয়ে দেয়। দিন দিন রতন আমাদের এইভাবে শোষণ করছে আর নিজে অনেক টাকা রোজগার করছে। দারোগাবাবু, আপনার কাছে অনুরোধ, আমাদের সকলের জীবন মরণের ভার এবার আপনার হাতে। আপনি এর একটা বিচার করুন এবং আমাদের মতো গরিব মানুষদের এই সুদখোর তারকের হাত থেকে বাঁচান। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি তারকের কাছে গিয়ে এ ব্যাপারে আলোচনা করছি এবং সবকিছু তদন্ত করবার পর যদি তারক দোষী সাব্যস্ত হয় তাহলে ওর গুরুতর শাস্তি নিশ্চিত। তারক, তুমি বাড়িতে আছো? হ্যাঁ আছি, বলুন স্যার, আপনি আমার বাড়িতে? গ্রামের সকল গরিব মানুষেরা আমার কাছে এসে তোমার নামে অভিযোগ করেছে। আমার নামে গ্রামবাসীরা অভিযোগ করেছে? কিন্তু কিসের অভিযোগ? তুমি নাকি গরিব গ্রামবাসীদের টাকা ধার দিয়ে অনেক বেশি সুদের টাকা নাও, তাই তাদের দৈনন্দিন জীবনে চলা নাকি অনেক কষ্ট হয়ে গেছে। তারকা বাবু, আমি তাদেরকে বিপদে সাহায্য করেছি টাকা দিয়ে, আর বিনিময়ে আমাকে তো সুদ দিতেই হবে, তাই না? দিনকালে যা পরিস্থিতি, আমি যদি তাদের থেকে সুদ না নিই তাহলে আমি কি করে খাবো বলুন? চুপ করো বলছি, তুমি আইনের বিরুদ্ধে কাজ করছো। তুমি জানো লোকের কাছ থেকে বেশি পরিমাণে সুদ নেওয়া বেআইনি এবং গুরুতর অপরাধ। এই অপরাধের জন্য তোমার জেলে জীবন কাটাতে হতে পারে। না না দারোগা বাবু, আমাকে জেলে পাঠাবেন না। আমি সকল গরিব গ্রামবাসীদের থেকে কোনো সুদের টাকা বেশি পরিমাণ নেব না। আমার ভীষণ ভুল হয়ে গেছে, টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম, এবার মতো মাফ করুন। ঠিক আছে, তোমাকে এই প্রথম আর শেষ সুযোগ দেওয়া হলো। আর কখনো যদি তুমি গরিব গ্রামবাসীদের থেকে সুদের টাকা নিয়েছো তাহলে কিন্তু তোমাকে আর কেউ জেলে যাওয়া থেকে আটকাতে পারবে না।